যদি কারোর কোনো ব্যর্থ হয় আমি তার দায়ভার বহন করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক সুস্থ এবং ভালো আছো। আমরা যথারীতি আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে চলে আসলাম। তো শিরোনাম দেখে তোমরা বুঝতেই পারছো, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মূলত আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই কাঙ্ক্ষিত একটা ক্লাস, অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একেবারে মাদার ক্লাস অফ মাদার মানে হচ্ছে এই ক্লাসটা আজকে আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এটা। এই ক্লাসটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপর, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ এটাকে আমরা আর্থিক বিবরণী বলতে পারবো। সো এই ক্লাসটা আমাদের সবার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা সবাই একসাথে ক্লাসটা এনজয় করব। পাশাপাশি এই এনজয়ের সাথে সাথে সবাই সবার বন্ধু বান্ধবকে একটু শেয়ার এবং মেনশন করে জানিয়ে দেব যে ক্লাসটা হচ্ছে, কারণ অনেকে আমাকে অভিযোগ দিচ্ছ, কালকে অনেকে বলেছো ইনবক্সে যে স্যার আমার কাছে ক্লাসের নোটিফিকেশন আসে না। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি, সবাই একসাথে যুক্ত হয়ে যাও লাইভে। ওকে, আমরা তাহলে সাথে সাথে ক্লাসটা শুরু করলাম। আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা আমাদের লাইভে আছো সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাও। পাশাপাশি তোমরা যেটা করবা, তোমাদের যেটা করার কথা, অর্থাৎ বন্ধু বান্ধবকে একটু কাইন্ডলি ক্লাসটা মেনশন করে দাও। ওকে, আমরা একটু চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছো ইতিমধ্যে। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমরা যাতে করে একসাথে ক্লাসটা করতে পারি, সেই জায়গা থেকে আমরা সবাই যুক্ত হয়ে যাব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই একসাথে ক্লাসে যুক্ত হয়ে যাব, যাতে করে আমরা বুঝতে পারতেছেন এখানে আসে না কেন। আমাকে সবাই শুনতে পাচ্ছ তো? আমরা আলোচনায় চলে যাব। আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেই টপিকটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। সো শুরুতে আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা জানবো, যে জিনিসটা আমরা সবাই একটু নোট করে রাখবো, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বলতে আসলে আমরা কি বুঝি, আর্থিক বিবরণী কি, এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা একটা কথা বলবো। আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হও নাই, আমি বুঝতে পারতেছি না তোমরা এখনো অনেকে যুক্ত হতে পারো নাই কেন। আমি রিকোয়েস্ট করব যারা লাইভে আছো তারা একটু কষ্ট করে লাইভটা বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও। আমি একটু রিকোয়েস্ট করব, কারণ যদি আমরা লাইভটা যথাযথভাবে শেয়ার না করি, ওকে, লাইভটা যদি আমরা যথাযথভাবে শেয়ার না করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলবো। আমি এই জন্যই সবাইকে রিকোয়েস্ট করব, সবাই বিভিন্ন গ্রুপে ক্লাসটাকে একটু ছড়িয়ে দাও। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুবান্ধব সহ যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসসালামু আলাইকুম, দিদার জয়, মাত্র ওকে, আমরা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাইশা আক্তার মিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদার জয়, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটু সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের প্রথম যে টপিকটা, সেটা বলা হচ্ছে যে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা একটা প্রতিষ্ঠানের এমন একটা বিবরণীর কে চিনি, যে বিবরণীর মাধ্যমে আমরা দুইটা জিনিস জানতে পারবো। কি? একটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল। কি ভাইয়া? আর্থিক ফলাফল। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও
ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যে বিবরণীর মাধ্যমে জানা যায় সেটাকে আমরা বলবো আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা শুরুতে জানতে পারলাম আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা জিনিস জানবো। কয়টা জিনিস ভাইয়া? কয়টা জিনিস আমার সাথে সাথে একটু বলো। অবশ্যই ক্লাস নোট করবেন ভাইয়া, আমি বারবার রিকোয়েস্ট করবো ক্লাসগুলো নোট করবেন। এগুলা কিন্তু এফবিতে পরে আর থাকবে না, কিছুদিন পরে ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি নোট করেন আপনার কাজে লাগবে, আপনি ভালো করতে পারবেন। আপনি নোট না করলে আমার কিচ্ছু করার নাই। এত সুন্দর করে ক্লাস নিচ্ছি, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আপনি জাস্ট নোট করেন ভাইয়া। প্রিতে কিন্তু অনেকে এভাবে পড়ায় না। আপনারা যারা জানেন তারা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখেন। এইভাবে কিন্তু আপনাদেরকে এইভাবে ধরে ধরে কেউ শিখাবে না। আমার ক্লাস আপনার যদি ভালো না লাগে আমি মনে করব যে আপনি আসলে ফাঁকিবাজ, কারণ আমি ক্লাসে ফাঁকিবাজি করি না। আমি চাইলে আধা ঘন্টা পড়াই, 1 ঘন্টা নষ্ট করতে পারবো, কিন্তু আমি যদি 1 ঘন্টা সময় নিয়ে 1 ঘন্টাই পড়াই, 1টা মিনিটও আপনার নষ্ট করতে আমি রাজি না। কারণ ফাঁকিবাজি দিলে সেটার ফল কিন্তু অচিরেই আমি নিজেও ভোগ করব। ওকে, কারণ ভণ্ডামি করে শয়তানি করে বেশি দিন মার্কেটে থাকা যায় না। সো আমি চাচ্ছি আমার যারা স্টুডেন্ট আছো, যারা আমাকে ফলো করো, যারা আমার ক্লাস পছন্দ করো, তাদের যাতে কোনো কারণে হ্যাম্পার না হয় সেজন্য আমি রিকোয়েস্ট করব সবার জায়গা থেকে সবাইকে একটু কাইন্ডলি একটু শেয়ার করে দাও। ওকে, তাহলে আর্থিক বিবরণীর মাধ্যমে ভাইয়া আমরা দুইটা জিনিস জানতে পারবো। একটা কি ভাইয়া? আর্থিক ফলাফল। আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আর্থিক ফলাফল এটা আবার কি? এই জিনিসটা আমি কি, এটা বলতে কি বুঝি বা এটা আমি কিভাবে জানবো? ভাইয়া একটা ব্যবসা প্রতিষ্ঠানের বছর শেষে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, এটা যে এই যে জানার বিষয়টা, লাভ ক্ষতি জানা যাওয়ার যে বিষয়টা, সেটাই হচ্ছে ফলাফল। অর্থাৎ এই বছর শেষে, এখন হচ্ছে মনে করো তোমাদের 2000 হচ্ছে কত সাল? 24 সাল, এই 25 সাল। তো 24 সালের শেষে আমার ব্যবসার কত টাকা লাভ হলো ক্ষতি হলো সেটা জানাটাকেই আমরা আর্থিক ফলাফল বলবো। তাহলে আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি জানা, সোজা কথা। এখন আরেকটা বিষয় হচ্ছে আর্থিক অবস্থা মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, কতটুকু মালিকানা সত্ত্ব বা আমার অধিকার ওই প্রতিষ্ঠানে আছে সেটা জানা। তার মানে আর্থিক অবস্থা মানে হচ্ছে আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব জানা, যেটা আমরা হিসাব সমীকরণে পড়ে এসেছি A = L + OE, মনে আছে? এটা জানা হচ্ছে আর্থিক অবস্থা জানা। আর আর্থিক ফলাফল জানা বলতে কি বোঝাবো? আমার প্রতিষ্ঠানের কত টাকা লাভ হলো বা ক্ষতি হলো। এখন আরেকটা বিষয়, এই যে লাভ ক্ষতি কত হলো সেটা বা বুঝবো কিভাবে? লাভ ক্ষতিটা আমি কি দিয়ে পরিমাপ করব? লাভ ক্ষতিটা জানার জন্য আমার প্রতিষ্ঠানে কি লাগবে? আয় এবং ব্যয়। তার মানে কি বোঝা যাচ্ছে? আমরা যে হিসাব 5 প্রকার পড়েছি ভাইয়া, খেয়াল করবা, আমরা যে 5 প্রকার হিসাব পড়েছি সেই 5 প্রকার হিসাবকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করে দিব। একটা হচ্ছে আর্থিক ফলাফল জানবো আয় আর ব্যয় দিয়ে, তাহলে আয় ব্যয় ছাড়া বাকি 3টা হিসেব অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দিয়ে জানবো আমরা আর্থিক অবস্থা। এই 2টা জিনিসের মাধ্যমে আমরা মূলত এই হিসাবকে 2 শ্রেণীতে ভাগ করার মাধ্যমে আমরা টোটাল আর্থিক বিবরণীটা করব। সবাই ক্লিয়ার কিনা? এভাবে আমি যেভাবে তোমাদেরকে বিষয়গুলো সিনক্রোনাইজ করে দিচ্ছি এটা একটু মাথায় রাখলে চলবে। দেখো এখান থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ কমন আসতে পারে। তো এমসিকিউ কমন আসবে তখনই যখন তোমার বেসিকটা স্ট্রং থাকবে। সো আমি রিকোয়েস্ট করব এই যতটুকু আলোচনা আমি করেছি ততটুকু তোমরা একটু মনোযোগ দিয়ে আবার একবার দেখো। আমি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানা যায় যার মাধ্যমে সেটাই আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা 2টা জিনিস জানি, একটা আর্থিক ফলাফল যেটা জানবো আমরা লাভ ক্ষতির মাধ্যমে। তো লাভ ক্ষতিটা পাবো কোত্থেকে? আয় এবং ব্যয় থেকে, যেটা নিয়ে আমরা মূলত কি করব? আয় বিবরণী করব। আয় আর ব্যয় বিবরণীকে আমরা কি বলি? আয় বিবরণী। একটু পরে আমরা দেখব। এরপরে দেখো আরেকটা বাকি থাকলো আর্থিক অবস্থা। তাহলে হিসাব 5 প্রকারের মধ্যে 2 প্রকার হিসাব চলে গেল, বাকি 3 প্রকার হিসাব সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দিয়ে আমি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানবো। আর এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বকে আমরা হিসাব সমীকরণে প্রকাশ করি A = L + OE। আর এটার মাধ্যমেই আমরা মূলত জানবো হচ্ছে কি, আর এটা দিয়ে আমরা যেটা করব সেটাকে আমরা বলি উদ্বৃত্ত পত্র বা
আর্থিক অবস্থার বিবরণী। এখানে আরো আলোচনার জায়গা আছে, আমি এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এতটুকু সবাই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিনা, সবাই সম্পূর্ণ ক্লিয়ার কিনা, এতটুকু আমাকে একটু শেয়ার করো প্লিজ, সবাই ক্লিয়ার কিনা। এসএসসিতে শাহিন খান, এসএসসিতে প্লাস পাইছি বাট এখন কিছুই পারি না। ভাইয়া আমাদের প্রি ক্লাসগুলা করো, আমি বলবো স্পেশালি যদি তুমি আমার অ্যাকাউন্টিং ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারো, তোমার অ্যাকাউন্টিংয়ে কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। আমাদের বাকি যে টিচার্স প্যানেল আছে, আমাদের নিলয় ভাইয়া আছে, উনিও অ্যাকাউন্টিং পড়ায়, তারপরে বাহার ভাইয়া, দেলোয়ার ভাইয়া, আরও অনেক টিচার্স প্যানেল আছে, আমাদের অনেক সিনিয়র টিচার আছে। সবার যে ক্লাসগুলো তুমি নিয়মিত করো, ইনশাল্লাহ দেখবা আই এডুকেশন তোমাকে যে সার্ভিস দিবে সেটা থেকে তুমি সবচেয়ে ভালো বেনিফিটেড হবা, তোমার কোনো ধরনের দুর্বলতা ইনশাল্লাহ থাকবে না। এখন দেখো আমরা আসসালাম, হ্যালো ভাইয়া প্রতাপ চক্রবর্তী, নার্গিস খান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা রবি ইসলাম মায়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে এখান থেকে আমরা আর্থিক বিবরণীর বেসিক বিষয়টা দেখলাম। এখন আসো আর্থিক বিবরণীর ধাপ। ভাইয়া আমাদের এখানে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে আমাদের IAS বলা হয় কি, IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক হিসাব মান 1 বা IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর টোটাল ধাপ হচ্ছে 5টা। কয়টা? 5টা। তাহলে আর্থিক বিবরণীর ধাপ 5টা, কিন্তু আর্থিক বিবরণী কয়টি সেটা আসলে অ্যান্সার হবে 4টি। তাহলে IAS 1 বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে আর্থিক বিবরণীর ধাপ কয়টি ভাইয়া? 5টি। তাহলে আর্থিক বিবরণী কয়টা অংশে প্রস্তুত করা হয়? 5টা অংশে। ভাইয়া কয়টা অংশে? 5টা অংশে। কি অনুসারে? IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে, যেটাকে আমরা বাংলায় বলবো আন্তর্জাতিক হিসাব মান। ওকে, আন্তর্জাতিক হিসাব মান। যদিও আধুনিক পদ্ধতিতে IAS 1 এর পরিবর্তে IAS 1 এগুলোর পরিবর্তে আমরা এখন IFRS ব্যবহার করে থাকি, বাট আমরা এটাই দেখব যে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী অর্থাৎ IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ টোটাল 5টা। 5টা ধাপ কি কি আমি জাস্ট একবার রিপিট করি, এরপরে তোমরা পারবা। একটা হচ্ছে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র, নগদ প্রবাহ বিবরণী, আর আরেকটা হচ্ছে আর্থিক বিবরণীতে ব্যবহৃত বিভিন্ন নোট, টিকা ও ব্যাখ্যা বা আমাদের বিভিন্ন নীতিমালা। এই বিষয়গুলা হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর ধাপ। আমরা একটু সুন্দরভাবে দেখে ফেললি যে আমাদের ধাপগুলো আসলে কি কি। দেখো ধাপগুলোকে আমরা একটু সুন্দরভাবে সবাই জানবো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আর একটু রিভিউ করেন। আচ্ছা যাই হোক, আমি ক্লাসের শেষ পর্যায়ে আবার একবার রিভিশন দিয়ে দিব। ওকে, কোনো সমস্যা নাই, আমি একটু দ্রুত চলে গেলাম। দেখো তাহলে আর্থিক বিবরণীর ধাপ কয়টা আমরা বললাম? 5টা ধাপ। তাহলে এই যে 5টি ধাপ, এই 5টি ধাপগুলো আমরা একটু সুন্দরভাবে দেখি। 5টা ধাপ কি কি? 1 নাম্বার হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা আয় বিবরণী বলবো। আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যেটাকে কোম্পানির ক্ষেত্রে হবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। ওকে, একই জিনিস। আর্থিক অবস্থার বিবরণী অথবা এটাকে আমরা উদ্বৃত্ত পত্র বলবো। নগদ প্রবাহ বিবরণী, যেটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত বিভিন্ন নোট, গুরুত্বপূর্ণ টিকা বা নীতিমালা বা ব্যাখ্যা, এই জিনিসগুলা। ওকে, যেটা আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুসারে দেখাই, এগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো, সেই জন্য আমি এখন নীতিমালার দিকে যাচ্ছি না। ওকে, তাহলে এই জিনিসগুলা হচ্ছে আর্থিক বিবরণীর ধাপ। কয়টা? 5টা ধাপ। আমাদের MCQ-তে আসবে নিচের কোনটি আর্থিক বিবরণীর ধাপ নয়। তাহলে এই ধাপ নয় কোনটি যখন আসবে তখন আমরা কি করব? আমরা এভাবে সিরিয়ালি দেখব কোনগুলো আর্থিক বিবরণীর ধাপ। তাহলে শুরুতে আমরা বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, এটা আমরা একটু আগে কথা বলেছি এটা নিয়ে। এটা কোথায় ছিল মনে আছে? এটা কোথায় ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে কোথায় মনে আছে? এটা ছিল হচ্ছে আমাদের এই যে লাভ ক্ষতি বের করেছি, একটু আগে বলেছি লাভ ক্ষতি বের করার জন্য আমাদের কি লাগবে? আয় এবং কি লাগবে? ব্যয় লাগবে। এই আয় এবং ব্যয় নিয়ে আমরা যে বিবরণী করব সেটাই আয় বিবরণী। এবার মালিকের যাবতীয় পাওনা এবং প্রদান সংক্রান্ত বা পরিশোধ সংক্রান্ত যা আছে সেটা নিয়ে আমরা যেটা করব সেটা মালিকানা সত্ত্ব বিবরণী। এগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণী একটু আগে দেখিয়েছিলাম, আমি বলেছিলাম A = L + OI অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব নিয়ে যেটা আমরা
প্রস্তুত করি, সেটা আর্থিক অবস্থার বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর জন্য আমাদের সেকেন্ড পেপারের 3য় অধ্যায় আছে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। 25 যারা আছো, 26 যারা আছো, তাদের এই অধ্যায়টা আমরা করাবো। এরপরে আর্থিক বিবরণীতে ব্যবহৃত বিভিন্ন নোট বা টিকা বা ব্যাখ্যা, এই 5টা হচ্ছে ধাপ। কিন্তু প্রশ্নে যদি এমন আসে ভাইয়া আর্থিক বিবরণী কয়টি, সেম জিনিস, জাস্ট আর্থিক বিবরণী বললে আমাদের 5 নাম্বার ধাপটা আসবে না। তাহলে আর্থিক বিবরণী কয়টা হবে? 1, 2, 3, 4। এই 4টাকে আমরা একসাথে বলবো আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণী কয়টি? অ্যান্সার হবে 4টি। আর ধাপ বললে এটা সহ 5টি হবে। আমরা ক্লিয়ার কিনা? আর্থিক বিবরণীর ধাপ 5টি আর আর্থিক বিবরণী 4টি। ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার ক্লিয়ার লিখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভাইয়া। নুসরাত মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু শেয়ার, আমার ক্লাসে তোমরা কিন্তু শেয়ার কম করো, আমার সাথে কিন্তু তোমরা পার্সিয়ালিটি করো। ওকে, সো এই জিনিসটা করা যাবে না। আমার ক্লাসে একটু বেশি শেয়ার করবা, যাতে করে আমাকে তোমরা আরো বেশি দেখতে পাও। আর যদি আমাকে দেখতে না চাও তাহলে শেয়ার করবা না। তাহলে আমরা আর্থিক বিবরণীর এই বিষয়গুলো ক্লিয়ার কিনা সবাই একটু ক্লিয়ার লিখেন। ক্লিয়ার লিখলে আমি সামনে চলে যাব, আর না হয় আরেকবার বুঝাতে হবে। একটু ক্লিয়ার হলে আপনারা একটু শেয়ার করেন। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার? এখন পর্যন্ত কমেন্ট পাচ্ছি না, আপনারা কমে যাচ্ছেন কেন? স্টুডেন্ট কমে গেলে কিন্তু ক্লাস খারাপ নেব, ক্লাস সুন্দর করে নেব না। দেখেন, আমি বারবার একটা কথা বলছিলাম। হ্যাঁ, দিদার জয়, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বারবার বলছিলাম যে আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না। আপনারা যারা 25 ব্যাচের পরীক্ষার্থী আছে তাদের জন্য, কমার্সের 25 ব্যাচে যারা পরীক্ষার্থী আছেন, HSC 25 ব্যাচ, তাদেরকে বারবার বলতেছি ভাইয়া এই কোর্সে অ্যাড হন। এই কোর্সে অ্যাড হলে আমি এতটুকু বিশ্বাস করি, HSC-তে কি পাবেন সেটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে পারবেন। এটা এই দৌড়ে মোটামুটি আপনি অনেক দূরে গিয়ে থাকবেন। 100% গ্যারান্টি না দিলেও আমি 99% শিওর যারা এখানে অ্যাড হবেন, এখন থেকে আমাদের সাথে থাকবেন, তারা কিন্তু খুব সহজেই আপনার HSC পরীক্ষার গণ্ডিও পার হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিন্তু HSC পরীক্ষার আগে তো এগুলা পাচ্ছেন, এরপরে কিন্তু আপনি DU ICU ব্যাচ 1.0, যেটা এখানে আমরা স্পেশালভাবে সার্ভিস দিয়ে থাকি, এখানে কিন্তু স্পেশাল যে ক্লাসগুলো হয় সেগুলো আপনার লাইফের মোডই চেঞ্জ করে দিতে পারবে। আপনার অনেক কিছু এখান থেকে আপনি শিখতে পারবেন, কারণ অ্যাডমিশন টেস্টে আমরা এমন আঙ্গিকে পড়াই যাতে একটা স্টুডেন্ট খুব সহজে তার অ্যাডমিশন জার্নিটা শেষ করতে পারে খুব সুন্দরভাবে। ওকে, তো চাইলে অ্যাড হতে পারেন, আমি বলার জন্য বলে দিলাম। বেশি বলবো না, বেশি বললে আপনারা আবার মাইন্ড করতে পারেন। সো আমি যতটুকু বলেছি, আমি আমার জায়গা থেকে বলেছি, আপনাদের ভালো হবে আশা করি, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। এখন দেখেন, আমরা ভাইয়া আপনার কাছে কমেন্ট মনে হয় পরে যায়। হ্যাঁ, একটু পরে আসে মেবি, আমার এখানে ভিডিওটা একটু লেটে আসে, এটা আমিও খেয়াল করেছি। এখন আমরা একটু আলোচনা করব। দেখো, আর্থিক বিবরণীর বিভিন্ন, এই যে প্রথমে আমরা আলোচনা করেছি আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। সো আয় বিবরণী এবং বিশদ আয় বিবরণী নিয়ে এখন আমরা কথা বলবো। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আয় বিবরণী আমরা কোথায় পাই? আয় বিবরণী আমরা কোত্থেকে পাবো ভাইয়া? আমি সবসময় বলি আয় বিবরণী তার মানে এখানে কি থাকবে? একটা আয় থাকবে। যেহেতু বিবরণী আয়ের সাথে, আয়ের প্রত্যেকটা মানুষের সাথে, বিবরণী মানে একটা ছক, একটা ঘর, মাথায় রাখবা, ঘরে মানুষ একা থাকে না, সাধারণত তার সঙ্গী থাকে। সো আয়ের একটা বিপরীত সঙ্গী আছে। আমাদের যেরকম একটা বিপরীত পার্টনার থাকে, আয়ের বিপরীত পার্টনার হচ্ছে ব্যয়। দ্যাট মিনস আয় বিবরণীতে কি থাকবে ভাইয়া? আয় এবং ব্যয় থাকবে। তার মানে আয় বিবরণীতে আয় ব্যয় থাকবে, সেটা আমরা কোথায় দেখেছি? আমরা শুরুতে আলোচনা করেছি। এখন দেখেন, আয় বিবরণীতে যে আয় আর ব্যয় থাকবে, এই আয় আর ব্যয় থেকে আমার যত টাকা আয় হবে, মনে করো আমার 100 টাকা টোটাল আয় হয়েছে, আমার 80 টাকা টোটাল ব্যয় হয়েছে, আর এখানে 20 টাকা যেটা, এটা আমার কি হবে তখন? এটাকে আমি লাভ বলবো। যদি এমন হতো আমার 100 টাকা আয় আর 110 টাকা ব্যয়, তখন আমার কি হতো? আমার 10 টাকা কি হয়ে যেত?
ক্ষতি হয়ে যেত, যেটাকে আমরা বলবো ক্ষতি। এই আয় বিবরণীতে আমরা কি করব, আয় থেকে ব্যয় মাইনাস করে লাভ বা ক্ষতি নির্ণয় করব। এই লাভ ক্ষতি নির্ণয়টাকে আমরা বলি আর্থিক ফলাফল, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি। সো বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে পারি। আর আর্থিক ফলাফল যে আমরা জানবো, এই আর্থিক ফলাফল কিভাবে জানবো, আয় থেকে ব্যয় মাইনাস করে। এখন আসো, আয় থেকে ব্যয় আমরা দুইভাবে মাইনাস করতে পারি। একটা হচ্ছে কিছু মানুষের কাজ আছে ডিরেক্ট, যা করবো সরাসরি, এটা হচ্ছে এই যে আয় বিবরণীর কথা। সে বলবো আমার যত টাকা আয় হবে, ওকে, এই যত টাকা আয় হবে সকল আয় যোগ করে সেখান থেকে আমি যত টাকা ব্যয় হবে সকল ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো, একটু আগে দেখেছি, আমি হয় নিট মুনাফা পাবো অথবা আমার নিট ক্ষতি হবে। এটা আমরা সরাসরি বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের আয় বিবরণীর কথা, অথবা এটাকে আমরা বলবো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, কারণ কি, আমি আয়টাকে এক ধাপে যোগ করে ফেললাম, সকল আয়, সকল ব্যয়টাকে এক ধাপে যোগ করে ফেললাম, সেজন্য এটাকে বলা হয় এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ধাপ আছে, সেটাকে বলা হয় বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা বলি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এখানে ভাই অনেক ধাপ অতিক্রম করে আমরা শেষে নিট মুনাফা বা ক্ষতি বের করি, সেজন্য এটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কারা প্রস্তুত করে, মূলত যারা মূলত আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান যারা, তারা মূলত কোন এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করে থাকে। সেবা দেয় যারা, যেমন সেবা কেমন, এই যে আমরা শিক্ষকতা করি, সেবা সার্ভিস দিচ্ছি। এরপরে হচ্ছে যারা মনে করে ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, আইন পেশায় যারা আছে, ওয়েবসাইট তৈরি যারা করে, এই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। যখনই এই টাইপের প্রতিষ্ঠানের অঙ্ক দেখব, তখনই আমরা কি করব, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করব, আয় থেকে ব্যয় মাইনাস করব। ক্লিয়ার? ওকে, অনেক কথা মনে হয় বলে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আয় বিবরণী সংক্রান্ত 2-4টা এমসিকিউ নিয়ে কথা বলবো। দেখো, প্রথম একটা এমসিকিউ আছে, বলছে আয় বিবরণীর সুবিধা কি। ভাইয়া, আয় বিবরণীর সুবিধা কি? 1 নাম্বার প্রশ্নটা আমরা একটু অ্যান্সার করব সবাই মিলে। আমার কাছে কমেন্ট পড়ে যায় নাকি? আচ্ছা, আমাদের এখানে যারা আছেন সবাই একটু একটু কাইন্ডলি যুক্ত হয়ে যান। ওকে, যারা এডুকেশন কমার্স পেজে আছেন, এডুকেশন কমার্স পেজে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা মেইন পেজে চলে আসুন। ওকে, আমি আমার জায়গা থেকে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে লাইভটাকে এনজয় করেন, আপনাদের জন্য ভালো হবে। ওকে, আয়মান হাসান ক, আয়মান হাসান বলছে ক, আয় বিবরণীর সুবিধা আমরা কিভাবে জানতে পারি। বাকি যারা আছেন সবাই অ্যান্সার করেন তো। লাইভে তো আপনারা প্রায় 30-এর উপর আছেন, আপনারা একটু অ্যান্সার করেন। আয় বিবরণীর সুবিধাটা কি ভাইয়া? আপনার কাছে কমেন্ট মনে হয় পড়ে যায়। ওকে, আপনারা কমেন্ট করেন না কেন? আপনারা একটু কমেন্ট করেন, পাশাপাশি একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করেন। ভাই আলিফ আপনার মাহি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্সার করার জন্য। বাকি যারা আছেন তারা সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। ওকে, যারা অ্যান্সার করেন তাদেরকে আমি লাভ রিয়েক্ট দিব প্রত্যেককে। ওকে, তাহলে এই আয় বিবরণীর মাধ্যমে একটু আগে আমরা জানলাম যে আয় বিবরণীর মাধ্যমে আমরা দেখলাম কি, নিট লাভ বা ক্ষতি আমরা জানতে পারি, খরচের পরিমাণ, এই যে কতটুকু খরচ হয়েছে আমার প্রতিষ্ঠানের, সেটাও তো আমরা জানতে পারি, সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু ভাইয়া আর্থিক অবস্থা কি আমরা জানতে পারবো? ভাইয়া আর্থিক অবস্থা তো কখনো আয় বিবরণীর মাধ্যমে জানা যায় না। তাহলে আর্থিক অবস্থা জানা যায় কার মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের মাধ্যমে। তাহলে এটা জানা যায় আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। অনেকেই তোমরা ভুল করো, আর্থিক অবস্থা আর আর্থিক অবস্থার বিবরণী এক না। আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্বৃত্ত পত্র, আর্থিক অবস্থার বিবরণী আর আর্থিক অবস্থার একটা অংশ কিন্তু এটা। এই উদ্বৃত্ত পত্রের আরেকটা নাম আর্থিক অবস্থার বিবরণী। আর উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কি থাকবে? আমাদের কি থাকবে ভাইয়া? সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টিং এ আপনাকে এত সুন্দর করে কেউ শিখাবে না।
আমি গ্যারান্টি দিয়ে বলছি এত সুন্দর করে আপনাকে কেউ শিখাবে না। তাহলে আর্থিক অবস্থা জানা যায় উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। সেখানে কি থাকবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর আর্থিক অবস্থা মানে হচ্ছে উদ্বৃত্তপত্র, সোজা কথা। কিন্তু আর্থিক অবস্থা আর আর্থিক অবস্থার বিবরণী এক জিনিস না। আর্থিক অবস্থা মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা যেটা জানবো সেটাকে আমরা কি বলি? আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্বৃত্তপত্র। আর আর্থিক অবস্থা মানে হচ্ছে আমাদের ব্যবসায়ের টোটাল অবস্থা। এটা কিন্তু আমাদের ওই একটা জিনিসের মাধ্যমে জানতে পারবো। তাহলে এখানে কিন্তু আমরা আয় ব্যয়টা দেখাবো না, কখনোই আয় ব্যয় এখানে দেখাবো না উদ্বৃত্তপত্রে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 আর 2। কোথায় আছে? 1 আর 2 হচ্ছে কতে আছে। সঠিক উত্তর হবে ক। এবার আসেন আমরা যেখানে ছিলাম বহুধাপ বিশিষ্ট ভাইয়া এইচএসসিতে প্লাস পাবো বলে মনে হয় না। কেন মনে হয় না? আপনি অ্যাকাউন্টিং আমাদের প্রয়োগ ব্যাচে আছেন তো মনে হয়। যদি প্রয়োগ ব্যাচের স্টুডেন্ট হন, আমার অ্যাকাউন্টিং ক্লাসগুলো করছেন না, আপনি সবগুলা ক্লাস নোট করা আছে না, শুধু সেটা করেন। আমি যা করাইছি তা করেন। আমি যা করিয়েছি এর বাইরে কিচ্ছু আসবে না। বিগত 14-15 বছর যাবত আমি বলতেছি আমি যা করাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ উপরে আল্লাহ, আমি বলতেছি নিচ থেকে যে এর বাইরে কিচ্ছু আসবে না। যারা ফেডে আছেন আমার জাস্ট টেকনিকটা ফলো করলেই হবে। এখন আসেন আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আর্থিক বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। ভাই আমি একটু আগে বলেছিলাম যে দেখেন এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমরা কি করেছি? জাস্ট আয় থেকে ব্যয় মাইনাস করে দিয়ে আমরা নিট লাভ পেয়ে গেছি, তাই না? এখানে আমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে সরাসরি নিট লাভ বের করতে পারবো না। এটা ব্যাপক আকারে করতে হয় বা বিশদ আকারে করতে হয়, সেজন্য এটার নাম বিশদ আয় বিবরণী বা ব্যাপক আয় বিবরণী। এটাকে আমরা বহুধাপ বিশিষ্ট বা শ্রেণীবিন্যস্ত আয় বিবরণী বলে থাকি। এখন আসেন এখানে সিস্টেমটা কি? এখানে আমরা 4টা ধাপে কাজ করব। প্রথম ধাপ হচ্ছে আমরা প্রথমে নিট বিক্রয় বের করব। কি বের করব ভাইয়া? আমরা এর আগে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখেছি নিট বিক্রয় কিভাবে বের করতে হয়। আপনারা যারা আমার ওই ক্লাস করেছেন তারা অলরেডি জানেন, যারা জানেন না আজকে জেনে নিন নিট বিক্রয়। এরপরে আমরা করব বিক্রিত পণ্যের ব্যয়, মনে আছে? নিট বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় দেখিয়েছি আপনাদেরকে। এরপরে পরিচালনা খরচ আর অপরিচালন আয় ব্যয়। এই 4টা ধাপে আমরা ব্যাপক আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী করে থাকব। স্যার আপনার ক্লাসগুলো করে আমার অনেক উপকার হলো, থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ আপনার মাহি। অনেকে তো এটা শেয়ার করে না, তোমরা যদি একটু শেয়ার করো তাও তো একটু শান্তি লাগে, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বিশদ আয় বিবরণী বা ব্যাপক আয় বিবরণী আমরা 4টা ধাপে করব। কয়টা ধাপে ভাইয়া? আমি বেশিক্ষণ ক্লাস নেব না, সর্বোচ্চ আধা ঘন্টা ক্লাস নিব। যারা আছেন তারা থাকেন, প্রয়োজনে স্টুডেন্ট বাড়ান, বাট রিকোয়েস্ট করব কমাবেন না। তাহলে আমরা প্রথমে নিট বিক্রয় বের করব, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণে ক্লাসে দেখিয়েছি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পেয়ে যাই বা মোট মুনাফা পেয়ে যাই। এরপরে সেখান থেকে পরিচালনা খরচ বাদ দিয়ে পরিচালন মুনাফা বের করব, সেটার সাথে অপরিচালনা আয় ব্যয় যোগ করে নেট মুনাফা। এই ধাপে আমরা যাব। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের কি ভাইয়া? নিট বিক্রয় বের করা। আমরা প্রথম ধাপে একটু চলে যাচ্ছি যে বিক্রয় বা নিট বিক্রয় আমাদের প্রথম ধাপে বের করতে হবে। এখন একটু খেয়াল করেন, তাহলে নিট বিক্রয় বা বিক্রয় রাজস্ব বা আমাদের বিক্রয়টা কিভাবে বার করতে হবে? আমাদের প্রথমে রেওয়া মিলে প্রশ্নে একটা বিক্রয় দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে ভাইয়া? একটা বিক্রয় দেওয়া থাকবে। হ্যাঁ, এই বিক্রয়ের টাকাটা আমরা লিখবো। লিখে এটার সাথে যদি সমন্বয়ে অলিখিত বিক্রয় মানে বাকিতে যদি কোনো বিক্রয় থাকে সেটাকে আমরা বলি অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয়। এই অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়টা আমরা কি করব? এটার সাথে যোগ করব। কোথায় থাকবে এটা ভাইয়া? এটা সমন্বয়ে থাকবে। সমন্বয় কি সেটা আমরা ক্লাস অঙ্ক করানোর সময় বুঝবো। এরপরে যদি কোনো বিক্রয় ফেরত থাকে, বিক্রয় ফেরত মানে যতটুকু পণ্য বিক্রি করছো যদি তার মধ্যে থেকে কিছু জিনিস তুমি ফেরত পাও, বিক্রয় ফেরত, অথবা বিক্রয় বার্তা যদি থাকে, সেটা আমরা কি করব?
বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর শেষে একটা টাকা আমরা পাবো, এটার নামই হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় কিভাবে বের করতে হয় আমরা সবাই জানি। আমি এর আগেও বলেছিলাম বারবার যে কোনো একটা জিনিসের সাথে সেটাকে যা বাড়াবে সেটা যোগ করব ওই জিনিসের সাথে, সেটাকে যেটা কমাবে সেটা ওই জিনিস থেকে বাদ দেওয়ার পর আমাদের শেষে যেটা আসবে সেটাই হচ্ছে নেট বিক্রয়। ভাই এমসিকিউতে অঙ্কগুলো কোথায় করব পরীক্ষাতে? এমসিকিউর অঙ্কগুলো আপনি পরীক্ষাতে দেখবেন এমসিকিউর পিছনে খালি থাকে, সেখানে করবেন। ওকে, কোনো সমস্যা নাই। আর ওটার জন্য কোনো প্রবলেম হবে না। বা এমসিকিউর পাশে ছোট ছোট করে লিখেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে নেট বিক্রয় বলতে কিভাবে আমরা বের করব? এই যে বিক্রয়ের সাথে যেটা বিক্রয়কে বাড়াবে সেটা বিক্রয়ের সাথে যোগ করব, যেটা বিক্রয়কে কমাবে সেটা বিক্রয় থেকে বাদ দিয়ে শেষে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটার নামই হচ্ছে নেট সেলস বা নেট বিক্রয়। তাহলে নেট বিক্রয়টাকে আমরা এখন আবার একটু বলা যায় না ভাইয়া? কোনটা বলবো ভাইয়া? আচ্ছা হ্যাঁ বলবো, সমস্যা নাই। নেট বিক্রয়, তাহলে নেট বিক্রয় মানে হচ্ছে বিক্রয়কে যেটা বাড়াবে। তুমি যদি বাকিতে পণ্য বিক্রি করো তোমার বিক্রয় বাড়বে, সেজন্য সেটা বিক্রয়ের সাথে যোগ হবে। আবার বিক্রয়কৃত পণ্য তোমার কাছে ফেরত এসেছে সেটা বিক্রয় থেকে কমে যাবে, সেজন্য সেটা মাইনাস হবে, শেষে যেটা আসবে সেটা নেট বিক্রয়। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, ক্লিয়ার না? কিছু না বললেও বুঝবো ক্লিয়ার। কারণ এখন আসেন, আপনাকে প্রশ্ন বলেছি, প্রশ্নটা কি এটার অ্যান্সার আপনারা দিবেন। এখন প্রশ্ন বলছে নেট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়। দেখছেন, যেই প্রশ্ন পড়িয়েছি সেটাই আপনার এখন চলে এসেছে। কমন পড়ছে? কমন পড়ছে কিনা বলেন তো? কমন পড়ছে কিনা অ্যান্সার দেন। এবার তো অ্যান্সার দিতে পারবেন। ওকে, নাইম ইসলাম স্যার, আজকে আমি প্রথম আপনার ক্লাস করেছি। নাইম ইসলাম, ক্লাস কেমন লাগছে? প্রথম ক্লাস। একটা কথা বলা আছে, কি জানি, ওই যে মর্নিং শোজ দ্য ডে অথবা লাভ এট ফার্স্ট সাইট, মানে একটা মানুষের সাথে প্রথম দেখাতে প্রথম দর্শনে যে ভালোবাসার সম্পর্ক হয় সেটা। তো আপনার ক্লাস কেমন লাগ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আমরা এখন দেখব যে নেট বিক্রয়ের পরিমাণ কিভাবে আমরা বের করতে পারি। বলো তো, আমরা একটু আগে বলেছিলাম নেট বিক্রয় আমরা কিভাবে বের করতে পারি। একটু আগে বলেছিলাম যে আমরা বলেছিলাম বিক্রয়ের সাথে অলিখিত বা বাকিতে বিক্রয় থাকলে যোগ করব, বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা থাকলে আমরা সেটা বাদ দিয়ে নেট বিক্রয় বের করব। ওকে, কারা কারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন একটু শুনি তো। অনেকে বলতেছে আজকে প্রথম, ইয়াসিন শেখও আজকে প্রথম ক্লাস করতেছেন। তো সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফার্স্ট ক্লাস এসেছেন আজকে। এভাবেই ক্লাসগুলো ছড়িয়ে যাক আপনাদের মাঝে, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। আমরা সেটাই চাই, সেজন্যই বারবার বলি আপনারা একটু মেনশন এবং শেয়ার করবেন। কারণ আপনারা মেনশন এবং শেয়ার করলে, হ্যাঁ। আইসিটি ক্লাস কবে হবে ভাইয়া? ভাইয়া আমি আসলে সঠিক বলতে পারবো না, এটা সেটা বলতে পারবো না। তো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনাদের কাছে আমরা পৌঁছে যাব। ওকে, যারা অ্যান্সার করতেছেন প্রত্যেককে আমি রিয়েক্ট দিচ্ছি, কারণ প্রত্যেকে কষ্ট করে অ্যান্সার করতেছেন। দেখেন নেট বিক্রয়ের পরিমাণ কিভাবে বের করতে হবে আমরা একটু আগে আলোচনা করেছি। সবাই একটু অ্যান্সার করেন প্লিজ। পোষণ আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকেই ক্লাসে আছেন, প্রথম ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা বলেছিলাম ভাইয়া কি যে নেট বিক্রয় বের করতে গেলে আমরা কি করব, বিক্রয়ের সাথে যেগুলা বিক্রয়কে বাড়াবে, হ্যাঁ, যেগুলা বিক্রয়কে বাড়াবে, যেমন বাকিতে বিক্রয় করলে বিক্রয় বাড়ে, তো বিক্রয়ের সাথে ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় যোগ করব। কিন্তু বিক্রয় ফেরত, বিক্রয়কৃত পণ্য যদি আমার কাছে ফেরত আসে
আমার বিক্রয়ের পরিমাণ কমে যাবে, বা বিক্রয়ের মধ্যে যদি বাদটা থাকে সেটাও বিক্রয় থেকে বাদ যাবে। এরপরে শেষে যে অ্যামাউন্টটা পাবো সেটাই নেট বিক্রয়। সেই সেন্স অনুসারে দেখেন তো, একটু খেয়াল করেন তো। শাহিন খান, আমিও ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আর কারা কারা আছেন ফার্স্ট ক্লাস? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অপশনটা বলছে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হয়, তো নিট বিক্রয়ের ক্ষেত্রে তো এটা বাদ দিতে হয়, এটা সঠিক। এরপর এটা দেখেন মোট বিক্রয় হতে বিক্রয় ভাগটা বাদ দিতে হয়, এটাও তো সঠিক। তাহলে নিট বিক্রয়ের সময় এই দুইটা কথা সঠিক। কিন্তু দেখেন বিক্রয় হতে বিক্রয় পরিবহন কি বাদ দেওয়া লাগে, এই ধরনের কথা কিন্তু আমি বলি নাই, দ্যাট মিনস এটা হবে না। সো সঠিক উত্তর হচ্ছে কোনটা? প্রথম দুইটা, যে বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় ভাগটা বাদ দিলে যেটা আসবে সেটার নাম নিট বিক্রয়। সো 1 এবং 2 হচ্ছে আমাদের আজকের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? ক। যারা অ্যান্সার করেছেন প্রত্যেককে ধন্যবাদ। দুই একজনের হয়তো এদিক সেদিক হয়েছে, ম্যাক্সিমামেরই ভুল সঠিক হয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শাহাদাত ভাইয়া বেস্ট, অসংখ্য ধন্যবাদ প্রতাপ চক্রবর্তী আমাকে স্মরণ করার জন্য। তো আমরা এই প্রশ্নটা পারবো, তার মানে আমাদের নিট বিক্রয়ের বিষয়টা ক্লিয়ার। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই এই প্রশ্নটা আমরা শেষ করে আমরা সামনে চলে যাব। এখন দেখেন পরবর্তী যে অপশনটা এসেছে এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক একটা বিষয়। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া আমি কিন্তু আপনাদের, যেহেতু অনেকে নতুন আজকে এসেছেন, আমি কিন্তু এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করা দেখিয়েছি কালকে, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্লাসে। যেহেতু অনেকে আজকে নতুন এসেছেন, তারা অনেকে, তাদের মধ্যে অনেকে অজানা থাকতে পারে, সেজন্য তাদের জন্য আমি দেখাচ্ছি। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় আমরা মূলত এখানে বের করব একটা সহজ হয়তে, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের কিছু প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থাকবে। আমি আবারও বলেছি কি, প্রত্যক্ষ পরিচালনা ব্যয়, প্রত্যক্ষ পরিচালনা ব্যয়, পরিচালনা ব্যয়, এই সকল প্রত্যক্ষ পরিচালনা ব্যয় মানেই বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই প্রত্যক্ষ পরিচালনা ব্যয়ের মধ্যে আমাদের একটা মজুত পণ্য থাকে, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকলে আমরা এই প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। কেন বাদ দিব সেই ব্যাখ্যাটা আমি একটু পরে দেব। তাহলে জাস্ট মাথায় রাখবা যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করব সহজ হয়তে। কিভাবে? অনেকে কিন্তু এখানে সূত্র শিখায়, আমি সূত্র শিখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থেকে তোমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিবা। তাহলে প্রত্যক্ষ পরিচালন ক্লাসটা করে লাভ হচ্ছে, এই চ্যাপ্টারটা আমাদের কলেজের ফাইনালে আছে। হ্যাঁ, এই অধ্যায়টা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, কারণ এখান থেকে তোমরা মিনিমাম 25 থেকে 30 নাম্বার পাবা। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা বাধ্যতামূলক, মানে এই আর্থিক বিবরণীটা তোমাকে দিতেই হবে। অন্যান্য অধ্যায় তুমি না দিলেও চলবে, অন্যান্য অধ্যায় তুমি স্কিপ করতে পারবা, খ বিভাগ, আর ক বিভাগে কিন্তু তোমার স্কিপ করার সুযোগ নাই। সো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করব বলেছি, আমার ব্যবসায়ের প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থাকবে, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেব। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্রত্যক্ষ পরিচালনা ব্যয়টা তো চিনি না, সেগুলা কি? তাহলে এগুলা বের করার জন্য আমি জাস্ট একটা টেকনিক বলবো, এই টেকনিকটা মাথায় রাখবা, তাহলে খুব ইজিলি বের করতে পারবা এই প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলা। তাহলে প্রত্যক্ষ পরিচালনাগুলা ব্যয়গুলা কিভাবে বের করবা? দেখো, যে ব্যয়গুলা দুইটা বিষয় জাস্ট একটা খেয়াল করবা, যে ব্যয়গুলা দুইটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত, একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে ক্রয়। তাহলে উৎপাদন এবং ক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলা সরাসরি জড়িত, মানে উৎপাদন এবং ক্রয়ের সাথে যে ব্যয়গুলা সরাসরি জড়িত, সেগুলাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ। দেখো, তুমি মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ ফার্ম গেটে এক জায়গায়, এখন যাওয়ার সময় হঠাৎ দেখেছো যে একটা লোক আরেকটা লোককে শুট করে দিয়েছে, মানে গুলি করে দিয়েছে। এখন তুমি জায়গায় ছিলা, তার মানে তোমাকে সাংবাদিক এসে কি বলবে? প্রত্যক্ষদর্শী, মানে তুমি সরাসরি দেখেছো। ঠিক একইভাবে এই সরাসরি মানে হচ্ছে, প্রত্যক্ষ মানে হচ্ছে যে ব্যয়গুলো উৎপাদন এবং ক্রয়ের সাথে একেবারে সরাসরি জড়িত, সরাসরি, মানে এগুলা ছাড়া আমরা উৎপাদন এবং ক্রয় করতে পারবো না। এখন সেগুলা দেখলে আমরা বুঝতে পারবো সেই জিনিসগুলা কি, আমরা জাস্ট দেখলেই বুঝতে পারবো সেই জিনিসগুলা কি। আমরা একটু দেখি, দেখো প্রত্যক্ষ ব্যয়গুলা কি?
প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলা কি আমরা জাস্ট একটু দেখলে খেয়াল করতে পারবো। দেখো প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলা কিন্তু আমি একটু সুন্দরভাবে তোমাদের জন্য এনেছি যাতে তোমাদের খুব ইজিলি মনে থাকে। ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, আমি জাস্ট দেখাচ্ছি। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক বা শুল্ক, আবগারি শুল্ক, রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, ডক চার্জ বা বন্দর খরচ, ড্রয়িং অফিসের বেতন। এই যে কয়েকটা ব্যয় আমি লিখেছি, বিশ্বাস করো ভাইয়া এই কয়েকটা ব্যয় মাথায় রাখলে জীবনেও তুমি আর আর্থিক বিবরণীতে ভুল করবা না, তুমি পারবাই পারবা। কারণ এই কয়েকটা ব্যয় হচ্ছে খুবই খুবই কমন, এর বাইরে কোনো ব্যয় আমরা পাবো না। তাহলে দেখো একটা পণ্য উৎপাদন করতে গেলে তোমার মজুত পণ্য লাগবে না, ওই পণ্যটা ক্রয় করে আনতে কি লাগবে, পরিবহন লাগবে, আবার ওই উৎপাদন কাজে তোমার কি লাগবে, শ্রমিকদের মজুরি লাগবে। আবার পণ্যটা যখন ক্রয় করতে যাবা, যেখান থেকে আনবা আমদানি করবা তাদেরকে শুল্ক দিতে হবে, তো আমদানি শুল্ক সরকারকে দিতে হবে। এরপর হচ্ছে মনে করে সত্ত্ব ভাড়া মানে লাইসেন্স ভাড়া, এটা নিয়ে আমি পরে কথা বলবো। জাহাজ ভাড়া দিতে হবে যদি সমুদ্র পথে আনো। এরপরে ডক চার্জ মানে বন্দর খরচ দিতে হবে। ড্রয়িং অফিসের বেতন মানে কোম্পানি যারা ডিজাইন করবে, পণ্য উৎপাদন করবে যারা, সেই ডিজাইনারদের বেতন দিতে হবে। তাহলে হ্যাঁ, এটা আমি একটু পরে বলবো, আগে এতটুকু শেষ হওয়ার পরে আমরা সেটা নেট মুনাফা, মোট মুনাফা, বিক্রিত পণ্যের বই, এগুলা একটু পরে বলবো। কারণ হচ্ছে আগে বেসিকটা আমরা শেষ করি। তাহলে এই ব্যয়গুলো আমাদের প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। তাহলে প্রত্যক্ষ পরিচালনা এই ব্যয়গুলো থেকে জাস্ট আমরা কি করব, সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আগে বলো সবাই ক্লিয়ার কিনা, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো? আমরা কি সবাই পারবো বলেন তো? এটা হচ্ছে সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়, নিট মুনাফা, মোট মুনাফা, ক্ষতি বা বিক্রিত পণ্যের ব্যয়। তিনটি কি একটু সামারি ভাবে বলা যাবে? অবশ্যই বলা যাবে, আমি বলবো, আমি সেগুলো অবশ্যই বলবো। আগে বলো যে বিক্রিত পণ্যের ব্যয় তোমরা বুঝতে পেরেছো কিনা। এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝে নাও, এই খরচগুলা থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস হবে। সবাই একটু রেসপন্স করো তো ভাইয়া, সবাই একটু রেসপন্স করে। আপনাদের লাইভে আবার স্টুডেন্ট কমে যাচ্ছে, রেসপন্স করেন, আমাদের কিন্তু অনেক আলোচনা বাকি আছে। আপনারা যদি রেসপন্স না করেন আমরা কিন্তু সামনে যেতে পারবো না। সবাই ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয়গুলো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা এভাবে বের করব। ওকে, এখন আমরা একটু ব্যাকে যাই। আমি একটু কথা বলেছিলাম, কি বলেছিলাম, যে বিক্রিত পণ্যের ব্যয় সহ মোট মুনাফা। এই যে তুমি প্রশ্ন করেছো মোট মুনাফা কিভাবে বের করতে হবে, দেখো আমরা প্রথমে কি পেয়েছি, আমরা প্রথমে নিট বিক্রয় পেয়েছি। নিট বিক্রয় মনে আছে, প্রথম ধাপে আমরা নিট বিক্রয় পেয়েছি। এই ধাপে আমি কি পেয়েছি, আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। খেয়াল করবা, আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। তো এই জিনিসটা তো আমরা সবাই জানি যে আমার বিক্রয় যদি 100 টাকা হয়, সেই বিক্রিত পণ্যের ব্যয়ের পিছনে আমার যদি 80 টাকা ব্যয় হয়, তাহলে আমার লাভ কত? লাভ হচ্ছে আমার 20 টাকা। এটাকেই আমরা বলি হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা। তাহলে দেখো আমার নিট বিক্রয়, নিট বিক্রয়টা আমরা কিভাবে বের করেছি, বিক্রয়ের সাথে ধারে বিক্রয় যোগ করে বিক্রয় ফেরত বাদ দিয়ে। আর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করেছি, সকল প্রত্যক্ষ খরচ যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে। তাহলে একে পেলাম আমরা কি, 1 নম্বরে আমরা কি পেলাম, একে পেলাম নিট বিক্রয়, 2-এ পেলাম বিক্রিত পণ্যের ব্যয়। এই 1 আর 2 বিয়োগ করে, 1 - 2 বিয়োগ করে আমরা কি পেয়েছি, মোট মুনাফা। বলেন সবাই, বলেন তো কারো কোনো প্রবলেম আছে কিনা, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে জানান। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের কোর্স অলরেডি শুরু হয়েছে। আমি আপনাকে রিয়েক্ট দিলাম, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা সবাই বুঝছেন কিনা বলেন তো, সবাই বুঝতে পেরেছেন ভাইয়ারা? আপনারা সবাই ক্লিয়ার আমরা কিভাবে নিট বিক্রয় বের করব? আমি কিন্তু একেবারেই আস্তে আস্তে বুঝাচ্ছি, অঙ্ক করতে গেলে আপনার আর কষ্ট হবে না।
ইসমাইল হোসেন, আমি আপনাকে রিয়েক্ট দিলাম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, কোনো সমস্যা নেই। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? প্রত্যক্ষ খরচগুলো থেকে মজুত পণ্য বাদ দিয়ে দিব। আর মোট মুনাফা কিভাবে হবে? এই নিজ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা হবে। শেষ, খেলা খতম। এখান থেকে আমরা অনেক ধরনের সূত্র আমরা বের করতে পারবো। এখন আমরা একটু চলে যাব আমাদের অ্যাকচুয়ালি সামনের দিকে। দেখো, আমরা প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলো আমরা দেখেছি, এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা একটা প্রশ্ন সলভ করব। ওকে, প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, ক্রয় এত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, মোট লাভ এত টাকা হলে বিক্রয়ের পরিমাণ কত? ভাইয়া, বিক্রয়ের পরিমাণ জানতে চেয়েছে। একটু আগে এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা একটু করবেন আমাকে, আমি খুবই খুশি হব। এটার অ্যান্সার আমি আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি। এখানে বলছে বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ বের করতে হলে আপনাকে কি কি জানা লাগবে? বিক্রয় কিভাবে বের করবেন জাস্ট আমাকে 1 মিনিটে বলেন। সবাই একটু অ্যান্সার করবেন, সবাই। পেইড ব্যাচ আমাদের 25-এর জন্য আছে, 26-এর জন্য আছে, আমরা দুইটাই রান্নাস। 26-এর জন্য যারা, তারা হচ্ছে ফুল সিলেবাস করবে, আর 25-এর জন্য যারা, তারা শর্ট সিলেবাস করবে। আমাদের দুইটা ব্যাচই চলমান আছে, আপনারা চাইলে অ্যাড হতে পারেন। আর অবশ্যই প্রয়োজনে যদি কোনো হেল্প দরকার হয় পেজে নক দিবেন, অথবা আমাকে ইনবক্সে নক দিলেও হবে। ওকে, আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা এখন করব। দেখো, এই প্রশ্নের উত্তরটা যদি আমরা করি আমাদের জন্য খুবই খুবই সহজ হবে। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। এই যে ক্লাস করলে কিন্তু আপনারা বুঝবেন। আপনি দেখেন, আমি কিন্তু এমনভাবে ক্লাস নিচ্ছি যাতে আপনাদের বোধগম্য হয়। দেখো, আমাদের বলছে বিক্রয়ের পরিমাণ। ভাই, বিক্রয়ের পরিমাণ কত হবে বলো তো? বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? আমি জানি না। আমি জানি? আমি কিন্তু জানি না। বিক্রয়ের পরিমাণটা আমি বলতে পারবো না। বলেন তো বিক্রয়ের পরিমাণ আপনারা কেউ জানেন কিনা? একটু জানান তো আমারে, যদি কেউ জেনে থাকেন বিক্রয়ের পরিমাণ কত। আমরা জানি বিক্রয় থেকে কি বাদ দিই? আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। একটু আগে দেখালাম, মনে আছে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। বাদ দিলে আমরা কি পাই? একটু আগে দেখালাম, 1 2 দিয়ে বুঝালাম, মনে আছে? 1 2, তারপরে 1 - 2, মনে আছে কিনা? এই জিনিসটা মনে আছে কিনা বলেন তো? একটু অ্যান্সার করেন তো সবাই। দিদার জয়, ডি, তারপরে হচ্ছে আয়মান হাসান, ঘ। দেখি আমরা সবার অ্যান্সার নিব। প্রতাপ চক্রবর্তী, সি। বাকি যারা আছেন একটু কাইন্ডলি রিপ্লাই করেন তো, আপনারা একটু কাইন্ডলি রিপ্লাই করেন, সবাই একটু কমেন্ট দেন, আমরা একটু দেখি যে আসলে আমরা ঠিক পথে আছি না ভুল পথে আছি। দিদার জয়, সি, গ। ওকে, বাকি যারা আছেন সবাই একটু রেসপন্স করেন। প্রশ্নটার উত্তর আমরা কি নেব? দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি যাতে আপনি বুঝেন। আপনার টেনশনের কোনো কারণ নাই, কোনো ভুল করলেও প্রবলেম নাই, আমি অ্যান্সার বলে দেব। দেখো, আমাদের এই অঙ্কে, ভাইয়া, আমাদের এই অঙ্কে আমরা একটা বিষয় জানি যে আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাই? মোট মুনাফা পাই। এটা তো আমরা সবাই জানি, এটা তো সহজ জিনিস। ওই যে বুঝালাম, 100 টাকার পণ্য বিক্রি করেছি, সেটার পিছনে ব্যয় 80 টাকা, তো মুনাফা হয়েছে বা লাভ হয়েছে আমার 20 টাকা। তাহলে নাইম ইসলাম, গ। এখন আমার এই অঙ্কে দেখো লাভ আছে, মানে আমার এই লাভ আছে কত? 40,000। আবার আমার ব্যয় আছে কত? ব্যয় আছে 1,70,000। দেখো মজার বিষয় না? তার মানে তোমার বিক্রয় কত? ভাইয়া, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি, আমি বিক্রয় ধরেছি 100, মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয় 80, আর মুনাফা কত ছিল? 20। এখন আমার 20-এর মান আছে, 80-এর মান আছে, তাহলে আমি 100 কিভাবে পাবো? এই 20 আর 80 যোগ করলেই তো আমি 100 পেয়ে যাব। অর্থাৎ আমার মুনাফা আর ব্যয় যোগ করলে তো আমার টোটাল বিক্রয়টা হয়ে যাবে। দ্যাট মিনস আমার এখানে দেখো এই তথ্যগুলো লাগবে না। প্রারম্ভিক মজুদ, ক্রয়, এগুলো তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। তুমি এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে জাস্ট মুনাফাটা যোগ করে দাও, তাতেই তোমার বিক্রয় হয়ে যাবে 2,10,000। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার না ভেজাল আছে বলেন তো? ভেজাল আসেনি আপনাদের? কোনো ভেজাল আছে না? পারবেন? নুসরাত মজুমদার, সবাই পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি হলাম যারা অ্যান্সার করেছেন, প্রত্যেকের সঠিক হয়েছে।
একজন দুজনের ভুল হয়েছে যারা, তারা একটু জাস্ট কারেকশন করে নেন, কোনো প্রবলেম নাই। আমাদের ব্যয় আর মুনাফা যোগ করলেই তো বিক্রয় হবে, কারণ বিক্রয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা মুনাফা পেয়েছি, সোজা কথা। ক্লাস কেমন লাগতেছে আপনাদের একটু জানায়েন তো। আমাদের এই যে 26 যিনি বলেছেন 26, আপনাদের জন্য হচ্ছে যে এই কোর্সটা, সেটা হচ্ছে আমাদের কামব্যাক কোর্স। এই বাণিজ্য শাখায় আপনি দেখেন এই অ্যাকাউন্টিংয়ে 20টা ক্লাস এখানে লিখেছে, ভাই আমি নিজেই নিব 20টা ক্লাস। এরপরে আপনাদের রাকিব স্যার নিবে অনেকগুলা ক্লাস। ওকে, এখানে অনেকগুলা ক্লাস আপনি পাবেন। ম্যানেজমেন্টে যে ক্লাস নিয়েছে, আমিও ম্যানেজমেন্টের একটা পেপারে ক্লাস নিব। ওকে, মার্কেটিং ফাইন্যান্সের ক্লাস, ওনারা যে ক্লাসগুলো এখানে আছে তার চেয়ে অনেক বেশি ক্লাস আপনারা পাবেন। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে ফুল সিলেবাস, মানে আপনার সম্পূর্ণ সিলেবাসের উপর 26-এর যারা আছেন এদের হচ্ছে 26-এর হচ্ছে ফুল সিলেবাস, আপনার কোনো শর্ট সিলেবাস নাই, ফাঁকিবাজির সুযোগ শেষ। সো এই কোর্সে মাত্র 1999 টাকায় আপনি অনেকগুলো জিনিস পাবেন। পাশাপাশি আমাদের প্রিন্টেড লেকচার শিট আছে, সেটা পাবেন, এমসিকিউ প্র্যাকটিস শিট পাবেন, আপনারা লাইভ ক্লাস তো পাবেনই, আবার ডাউট সলভিং ক্লাস পাবেন, আরও অনেক ধরনের ম্যাটেরিয়ালস আপনারা পাবেন। সো অবশ্যই এই কোর্সে 26-এর যারা আছেন তারা অ্যাড হয়ে যায়। আমি আর কথা বলবো না, আমি প্রচারণা করব না, আমি করব ক্লাসের আলোচনা। দেখেন, এবার আমরা আসবো হচ্ছে পরিচালনা খরচ। ভাইয়া পরিচালনা খরচ জিনিসটা কি? আমরা সোজা বাংলায় বলি অফিস চালানোর খরচ। কি খরচ? অফিস চালানোর খরচ। অফিস চালাতে গেলে আপনার কি করতে হয় বলেন তো? আপনি একটু চিন্তা করেন, আপনি খরচ মুখস্থ করার দরকার নেই। এই পরিচালনা খরচ মানে হচ্ছে একটা অফিস চালাতে গেলে আপনাকে অফিস ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয় না? আর কি দিতে হয়? অফিসে ডেকোরেশন করতে হয়, তো ডেকোরেশন করতে হলে এটাকে কাগজ কলম, এই যে মনিহারি খরচ করতে হয়, সাধারণ কিছু খরচ আছে খরচ করতে হয়। এরপরে আপনি যে অফিসে আসবাবপত্র রাখেন, তারপরে ফ্রিজ, টিভি, হ্যাঁ, ল্যাপটপ, এসি, এগুলার খরচ আছে না? এগুলার খরচকে আমরা অবলোপন বলি, সেই খরচগুলো করতে হয়। আপনার বিজ্ঞাপন দিতে হয়, আপনার বিমা করতে হয় অফিস যাতে আগুন লেগে নষ্ট না হয়ে যায়। এই যে অফিস চালানোর জন্য খরচ, ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য, পরিচালনা করার জন্য যে খরচটা হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পরিচালনা খরচ বা পরিচালনা ব্যয়। এই অফিস চালাতে গেলে আমাদের প্রশাসনিক কিছু খরচ আছে, আবার পণ্য বিক্রয় সংক্রান্ত কিছু খরচ আছে, যেমন আমরা বিজ্ঞাপন দিতে হয়, বিক্রয় সংক্রান্ত কিছু খরচ আছে। এই খরচগুলাই মূলত অফিসের খরচ। আমার বিজ্ঞাপন দিতে হয়, যেমন আমরা আমাদের কোচিংয়ের বিজ্ঞাপন দিই, যে আপনারা পড়েন, আমাদের ক্লাস করেন। এই প্রি ক্লাস দেওয়ার মানে হচ্ছে আপনারা বুঝেন যে আমরা কি। ওকে, এই জিনিসগুলোকে আমরা কি বলি? বিজ্ঞাপন। ওকে, রপ্তানি শুল্ক দিতে হয়, অনেক ধরনের খরচ আছে, পরিচালনা খরচ অনেক। তবে আমরা কমন কিছু খরচ জাস্ট জেনে রাখবো আমাদের সুবিধার্থে, তাতে আমাদের হবে। তো পরিচালনা খরচগুলোকে আমরা বলতে পারবো যে পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয় অথবা পরিচালনা খরচ, যেগুলা টেকনিক্যালি মাথায় রাখবেন অফিসের সাথে রিলেটেড এবং বিক্রয়ের সাথে রিলেটেড। এই দুইটা জিনিসের সাথে বিক্রয় সংক্রান্ত, অফিস প্লাস বিক্রয় সংক্রান্ত খরচ। ওকে, এই দুই ধরনের খরচকে আমরা পরিচালনা খরচ বলি। এই পরিচালনা খরচগুলোকে আমি জাস্ট সংক্ষেপে একটু দেখাবো আপনাদের সাথে, বেশি না, জাস্ট সংক্ষেপে দেখাবো। দেখেন পরিচালনা খরচগুলো কি, এক লাইনে আমি জাস্ট একটু দেখাই। যেমন বেতন, আপনি কর্মচারীকে বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে, মনিহারি দিতে হবে, ডাকতার, অফিসের খরচ, বিমা খরচ, আমি যা যা বলেছি, অবচয় খরচ, কর, তারপরে হচ্ছে ডাকতার আবার চলে আসছে, তারপরে হচ্ছে নিরীক্ষা ফিস, আইন খরচ, বিজ্ঞাপন দিতে হবে, পরিবহন খরচ দিতে হবে, রপ্তানি শুল্ক দিতে হবে, প্যাকিং খরচ দিতে হবে, শোরুম ভাড়া দিতে হবে, আপনার কমিশন দিতে হবে, তারপরে অবচয় হতে হয়, অনাদায়ী পাওনা বা কুরিং। এই খরচগুলোকে আমরা পরিচালনা খরচ বলবো। এর বাইরে তেমন কোনো পরিচালনা খরচ নাই। এম.এস. সাহামউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? কেমন আছো? অনেকদিন পর। তাহলে অফিস চালাতে গেলে আমাদের যে প্রশাসনিক বা অফিস সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত খরচগুলো হবে সেগুলাকে আমরা পরিচালনা খরচ বলবো। সো এই পরিচালনা খরচগুলোকে আমরা পরোক্ষ পরিচালনা খরচও বলতে পারি, অথবা এগুলাকে আমরা বাণিজ্যিক ব্যয় বা অফিস ব্যয়ও বলতে পারি, কোনো সমস্যা নেই, অনেক নামেই আছে। সো এই বিষয়গুলো আমরা একটু জাস্ট মাথায় রাখবো, আর কিচ্ছু না। আমরা এখন
দুই চারটা প্রশ্ন একটু সমাধান করব। দেখো বলেছে কোনটি পরিচালনা ব্যয়। এই পরিচালনা ব্যয় বলতে আমরা কি বুঝবো বলো তো? পরোক্ষ পরিচালনা ব্যয়, সরি, এই পরিচালনা ব্যয় বলতে আমরা কি বুঝবো? এই পরিচালনা ব্যয় বলতে আমরা বুঝবো পরোক্ষ পরিচালনা ব্যয়গুলো। এখন তোমরাই জানো, তোমাদেরকে আমি অ্যান্সার করতে বলবো যে বলো তো দেখো তো এখানে পরিচালনা খরচ আছে কোনটা, একটু অ্যান্সার করেন তো সবাই, একটু অ্যান্সার করেন সবাই। একজন আমাকে হাই দিয়েছেন, এম ডি রহিম। ওকে হাই, ভালো, আপনি কেমন আছেন স্যার? অনেক দিন পর আপনার ক্লাসে আসলাম। হ্যাঁ সেটাই, তুমি কেমন আছো? তোমার সাথে কথা বলবো আজকে, আমি অনেক দিন পর তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সবাই যাতে ভালো থাকে, তুমিও ভালো থাকো, ইনশাল্লাহ কথা হবে তোমার সাথে। আমাদের পরিচালনা ব্যয়, এই যে কোনটি পরিচালনা ব্যয়, এই পরিচালনা ব্যয় বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে অফিস ও প্রশাসনিক সংক্রান্ত খরচ। সো আমরা সবাই বুঝতে পারি যে এখানে কোনটা পরিচালনা ব্যয়। এমডি শাহিন 1, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইম ইসলাম, পোষণ আক্তার, তৃষা রয়, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? ও হচ্ছে আমার আসলে ভাইয়ের মতোই, ও হচ্ছে তোমাদের 2-3 বছরের বড় হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে, খুবই ভালো, খুবই দক্ষ এবং খুবই মানে কি বলো ভালো মনের মানুষ। স্যার আপনি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার ক্লাস করিয়েছেন? আমি প্রিতে ক্লাস করিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। প্রিতে করিয়েছি 4th অধ্যায়, মানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন 6ষ্ঠ অধ্যায় পুরাটাই করিয়েছি। এটার পুরাটা করানো হয় নাই, 6ষ্ঠ অধ্যায় পুরাটাই করিয়েছি, আর আজকে করাচ্ছি 5ম অধ্যায়। এই 3টা অধ্যায় আমি সেকেন্ড পেপারে করিয়েছি। ওকে, তোমরা পেজে খুঁজে পাবা, কেউ যদি না পাও আমাকে নক করবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে লিঙ্কগুলা দিয়ে দিলে তোমরা ক্লাসগুলা করে নিও। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলা যদি না করো ক্লাসগুলা ডিলিট হয়ে যাবে আপনা আপনি। ওকে, কারণ এফবিতে এখন আর ক্লাস থাকে না। ওকে, আমি শেয়ার করি। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অ্যান্সার হয়েছে, সবারই হয়েছে প্রায়। অফিস খরচটা হচ্ছে একটা পরিচালনা খরচ। ওকে, এই আমদানি শুল্ক, ক্রয়, পরিবহন, এগুলা কি খরচ? এগুলো ওই যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা আলোচনা করেছি, মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এগুলা চলে যাবে, এগুলা প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। আর পণ্য উত্তোলন, এটা একটা মালিকানা সত্ত্বের হিসাবে, এটা আমরা এখনো আলোচনা করি নাই, পরে আলোচনা করব। তাহলে এই পরিচালনা ব্যয়টা আমরা ক্লিয়ার হলাম। এখন আসো পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করি। দেখো প্রশ্নটা কি বলেছে, বিশদ আয় বিবরণী পরিচালনা ব্যয়গুলো কোনগুলো? বিশদ আয় বিবরণীতে কি বলেছে ভাইয়া? বিশদ আয় বিবরণীতে পরিচালনা ব্যয়গুলো কোনগুলো একটু বলেন তো, আমরা একটু দেখি পরিচালনা ব্যয় কোনগুলো। 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও, তাহলে আমরা বুঝবো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি ভাইয়া আপনাকে কোথায় নক দিব? আমি তোমাকে একটা রিঅ্যাক্ট দিয়েছি, সেখান থেকে আমার আইডিতে গিয়ে আমাকে ইনবক্স করবা, হ্যাঁ, ক্লাস শেষে। তাহলে আমি ওখানে যেটা দরকার। সবাইকে ধন্যবাদ। একটু অ্যান্সার করেন তো আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নটার উত্তর আমি চাচ্ছি। বিশদ আয় বিবরণীর পরিচালনা ব্যয়গুলো কি হবে? ভাইয়া পরিচালনা ব্যয়, আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে যে ব্যয়টা হবে, অসংখ্য ধন্যবাদ প্রশংসা করার জন্য সামির। তো এই হচ্ছে বিষয়, বিশদ আয় বিবরণীর পরিচালনা ব্যয়গুলো তো আমরা বলেছি আমি ব্যবসা বাণিজ্য চালাতে গেলে যে ব্যয়গুলো হবে সেগুলাই হচ্ছে পরিচালনা ব্যয়। সবাই একটু উত্তর করেন। প্রতাপ চক্রবর্তী সি, নুসরাত মজুমদার সি, গ, সবাই গ 2 এবং 3। ওকে, বাকি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে চিনেন বা আমার সাথে পরিচিত আছেন সবাই জানে যে আমার ক্লাস অন্তত আমি কখনো, আজকে যে তোমাদের প্রায়
কতক্ষণ ক্লাস নিলাম? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। এখনো কিন্তু আলোচনা অনেক বাকি আছে, আমরা হয়তো পরে আলোচনা করব। আমি কি একটা মিনিটও তোমাদের সাথে সময় নষ্ট করেছি? করি নেই। আমি কি আমাদের যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা আমি কি ওইভাবে প্রচারণা করেছি? করি নেই। আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি, পড়ানোর ধরন দেখে, পড়ানোর স্টাইল দেখে, পড়ানো দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা ভর্তি হবা, 2-4 জনকে তোমরা বলবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমাদের চাওয়া। বাট এখানে এসে ঘন্টার পর ঘন্টা লেকচার দিব নিজের সম্বন্ধে, কোচিং সম্বন্ধে, এরপরে কোর্স সম্বন্ধে, এই টাইপের টিচার আমরা না। ওকে স্যার, আমি ক বলেছি। ওকে সি দিদার জয়, আচ্ছা ঠিক আছে সি। আমরা একটু দেখি, আমরা বলেছি প্রশাসনিক খরচগুলা আমাদের পরিচালনা খরচ, কমিশন সংক্রান্ত খরচ এটাও পরিচালনা খরচ। অবচয় অবলোপন, অবচয় জিনিসটা কি ভাইয়া? অবচয় জিনিসটা হচ্ছে আমরা যে স্থায়ী সম্পদ ব্যবহার করি, আমরা যে স্থায়ী সম্পদ ব্যবহার করি, স্থায়ী সম্পদ এগুলো আমরা পরে আলোচনা করব। যেমন আমি আসবাবপত্র বলি, আসবাবপত্র, তারপরে মনে করো যন্ত্রপাতি, যন্ত্রপাতি, অফিসে যে টিভি ফ্রিজ রাখি এগুলাকে বলা হয় অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। এগুলা যে আমরা ব্যবহার করি, তো এগুলা প্রতিনিয়ত ক্ষয় হয়। যতদিন যাবত ব্যবহার করব প্রতিনিয়ত এগুলার ক্ষয় হয়। এই সম্পদগুলা ব্যবহারের কারণে এগুলার যে ক্ষয় হয়, সেটার কারণে সম্পদের যে মূল্য কমে যায়, সেটাকেই বলা হয় অবচয়। কি? অবচয় বা অবলোপন। তাহলে অবচয় জিনিসটা কি? আমাদের যে স্থায়ী সম্পদগুলো আমরা অফিসে ব্যবহার করি, সে অফিসে এই সম্পদগুলো ব্যবহার করার কারণে এগুলার একটা মূল্য কমে যায় বা হ্রাস পায়। মনে করো সাপোজ তুমি একটা টিভি কিনে এনেছ এখন 15,000 টাকা দিয়ে, 6 মাস চালানোর পরে এটাকে 15,000 টাকা বিক্রি করতে পারবা না। তুমি ধরো 12,000 টাকা বিক্রি করলা, তাহলে এই যে 3,000 টাকা দাম কমে গেছে, এটাই হচ্ছে অবচয়। তাহলে এই অবচয়টাও কিসের খরচ? অফিসের খরচ। তাহলে এই 3টা জিনিসই আমাদের পরিচালনা খরচ: অবচয়, প্রশাসনিক খরচ, কমিশন খরচ। দ্যাট মিনস 1, 2, 3, 3টাই সঠিক উত্তর হবে। 1, 2, 3। ক্লিয়ার কিনা? এখানে একটু ব্যাপার আছে। কমিশন প্রদানটা কিছু কিছু বইতে অপরিচালন ব্যয় লিখেছে, তবে ম্যাক্সিমাম বইতে সেটাকে পরিচালনা ব্যয় ধরেছে। ওকে, তো এটা একটা ব্যাপার। এই কমিশনের ক্ষেত্রে আবার ব্যবস্থাপকের কমিশনের উপর নিট লাভের কমিশন হয়। তো চাইলে কেউ যদি চাও এটা নিয়ে একটা টিকের ব্যাপার আছে, কেউ চাইলে কমিশনটাকে অপরিচালন ব্যয় দেখাতে পারো, কোনো সমস্যা নাই। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এই জন্য আমি কথা বলতে চাই নাই। সেক্ষেত্রে তুমি সঠিক উত্তর দিতে পারো 1 আর 2 ক। যিনি বলেছেন অসংখ্য ধন্যবাদ। আমি জানি এই প্রশ্নটা আসবে, তবে ম্যাক্সিমাম বই আমি দেখেছি তারা এটাকে পরিচালনা ব্যয় ধরেছে। সো তুমি যেখানেই দাও জাস্ট একটা টিকা দিবা যে কমিশনটাকে অপরিচালন ব্যয় ধরা হয়েছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বইতে, আমি আবারও বলি, ধরো আমাদের 99% বইয়ের কাছে কমিশনটাকে পরিচালনা ব্যয় ধরেছে, সেজন্য আমি এখানে বলেছি। ওকে, তো এটা নিয়ে কনফিউশন হওয়ার সুযোগ নেই। কেউ যদি অপরিচালন ব্যয় ধরো, একেবারে যে ভুল হবে এমন না, কারণ বিদেশি রাইটারের বইগুলোতে এরকম আছে, কোনো সমস্যা নেই। তবে আমাদের বইগুলোতে এটাকে পরিচালনা ব্যয় ধরেছে। পরিচালনা ব্যয় যেহেতু ধরেছে, সেহেতু আমরা এটাকে পরিচালনা ব্যয় ধরবো, কোনো প্রবলেম নাই। ওকে ভাইয়া, মোট আর নিটের পার্থক্যটা আচ্ছা বুঝাবো, আমাদের কাজ শেষ হওয়ার আগে আমি বুঝিয়ে দিব। এবার আসো পরবর্তীতে, নিচের কোনটি পরিচালনায়? ভাইয়া পরিচালন আয় বলতে আমরা একটা আয়কেই বুঝবো সারা জীবন। পরিচালনা আয় বলতে আমরা একটা আয়কেই বুঝবো। ওকে, সেটা হচ্ছে ভাইয়া কি? আগে একটু অ্যান্সার দেন, আমি এরপরে বলতেছি। একটা আয় আছে যেটাকে আমরা পরিচালনা আয় বলবো। ওকে, পরিচালনা আয় বলতে কাকে বুঝবো আমরা? আমরা একটু অ্যান্সার চাচ্ছি। পরিচালনা আয়, নাইম ইসলাম বলছেন খ। স্যার 199 টাকা ক্লাস হয় না কেন স্যার?
কিসের ক্লাস 199 টাকার কিন্তু জানি না। ওকে, আমরা একটু দেখব সবাই 6 নাম্বার প্রশ্নের উত্তর। 6 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি। বলছে পরিচালনায়, ভাই যারা অ্যান্সার করেছেন অসংখ্য ধন্যবাদ। মাথায় রাখবেন এই পরিচালনা আয়ের মধ্যে আমরা শুধুমাত্র একটা আয়কে আনবো, সেটা হচ্ছে বিক্রয়। তাহলে যদি পরিচালনা আয় বলে শুধুমাত্র পণ্য বিক্রয় লিখবেন, বড় করে লিখে দিয়েছি। এছাড়া বাকি যত আয় আছে সব আয়কে আমরা কি বলবো? অপরিচালনায়, অপরিচালনায় বা অন্যান্য আয়। তাহলে আমি কি বললাম, টেকনিকটা মাথায় রাখবেন, বিক্রয় ছাড়া, কি ছাড়া? বিক্রয় ছাড়া বাকি যত আয় আছে সবই অপরিচালনায় বা অন্যান্য আয়। তো কোন ভাবে আপনাদের গ মনে হলো এটা হচ্ছে পরিচালনা আয় বলছে, তো পরিচালনা আয় তো এটা হবে না। অন্যান্য আয় বা অপরিচালনা আয় কোনগুলো? বিক্রয় ছাড়া, বিক্রয় ছাড়া। তাহলে বিক্রয়টা কি আয় ভাইয়া? বিক্রয়টা কি আয়? বিক্রয়টা হচ্ছে পরিচালনা আয়। তাহলে পরিচালনায় কয়টা? একটা, বিক্রয়। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয়, তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আর বিক্রয় থাকবে না। তাহলে পরিচালনা আয় একটা, সেটা কি? বিক্রয়, যেটা আমরা প্রথমে নিট বিক্রয় বের করেছি সেটা। এছাড়া বাকি যত আয় আছে সব অন্যান্য আয়। তাহলে বিনিয়োগের সুদ কি আয় বলেন তো? আমাকে এখন বলেন তো, বিনিয়োগের সুদ কি আয়? অন্যান্য আয়। কি আয়? অন্যান্য আয় বা অপরিচালনা আয়। তারপরে আমাদের শিক্ষানবিশ স্যালামি, এটাও একটা আয়, এটাও অন্যান্য আয়। আসবাবপত্র বিক্রয়টা কিন্তু আয় না, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা দায়, এটা পরে আলোচনা করব। স্থায়ী সম্পদ বিক্রয়টা কোনো আয় না, এটা মূলধন জাতীয় প্রাপ্তি বা দায়। তাহলে আগে তোমাদের কি করতে হবে? প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন বুঝলে তারপরে অ্যান্সার করতে পারবা। তাহলে আমাদের বলছে পরিচালনায়, তাহলে সেটা বিক্রয়। আর আসবাবপত্র বিক্রয়টা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা একটা দায়। আর শিক্ষানবিশ স্যালামি আর বিনিয়োগের সুদ এটা হচ্ছে আয়। যেহেতু বিক্রয় ছাড়া বাকি সকল আয় অন্যান্য আয়, সো এই দুইটা অন্যান্য আয়। ওকে, হ্যাঁ সেটাই, অনেকে প্রশ্ন ভালো করে পড়ে না। আমরা বুঝতে পেরেছি সবাই? সবাই ক্লিয়ার কিনা একটু লিখি, সবাই ক্লিয়ার কিনা একটু লিখি। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এখানে বুঝছি স্যার, বাকি যারা আছো সবাই ক্লিয়ার? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ক, পণ্য বিক্রয়। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে পরিচালনা আয় হচ্ছে বিক্রয়। এবার আমরা আলোচনা করব আমাদের নিট মুনাফা। যিনি আলোচনা করেছেন, যিনি একটু আগে বলেছেন যে স্যার নিট আর মোটের মধ্যে পার্থক্য কি, এবার আসবেন। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা নেট মুনাফাটা একটু কিভাবে বের করব। দেখো আমরা কিন্তু আয় ব্যয় সব শেষ করে ফেলেছি, আমরা সরাসরি পড়ি নাই, কিন্তু আমরা টেকনিক্যালি পড়েছি। আমরা প্রত্যক্ষ পরিচালনা ব্যয় পড়েছি, পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয় পড়েছি। তাহলে ব্যয় আর আছে একটা, সেটাকে আমরা বলবো অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। আর আয়ের মধ্যে কি পড়েছি? বিক্রয় পড়েছি। বিক্রয় ছাড়া বাকি যত আয় আছে সবগুলাকে আমরা কি বলি? অপরিচালন আয়, অপরিচালন আয়, অথবা অনেকে এটাকে কি বলে? অন্যান্য আয়। কোনো সমস্যা নাই, একই জিনিস, অন্যান্য আয়। আর ব্যয়ের মধ্যে কি বাকি আছে ভাইয়া? অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। বা অন্যান্য ব্যয়। তো আমরা সবাই আয় বিবৃতি করতে গিয়ে একটা বিষয় দেখেছি, আয়গুলা সবসময় কি হচ্ছে ভাইয়া? আয়গুলা সবসময় প্লাস হচ্ছে আর ব্যয়গুলা সবসময় কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তো আমরা এর আগের ধাপে যখন পরিচালন মুনাফা পাবো সেটার সাথে অন্যান্য আয়গুলা যোগ করে দিব, অন্যান্য আয়গুলা যোগ করে অন্যান্য ব্যয়গুলা মাইনাস করলেই আমরা পেয়ে যাব মূলত নিট মুনাফা। আমি আগে নিট মুনাফার ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে নিট মুনাফাটা আমরা কিভাবে পাবো? আমাদের অন্যান্য সকল আয়, স্যার বিনিয়োগের সুদ নিয়ে আমার কনফিউশন আছে, যদি একটু বুঝিয়ে দিতেন।
ওকে, বিনিয়োগে এটা অপরিচালনায়। বিনিয়োগের সুদ মানে হচ্ছে তুমি যদি অন্য কোনো জায়গায় তোমার প্রতিষ্ঠানের টাকা খাটাও, হ্যাঁ, মনে করো তোমার প্রতিষ্ঠানে 10 লাখ টাকা আছে, এখান থেকে তুমি 1 লাখ টাকা কোনো এক জায়গায় ইনভেস্ট করে রাখছো, সেটা শেয়ার কিনে হতে পারে, সেটা প্রাইস বন্ড কিনে হতে পারে, সেটা কোনো জমি কিনে হতে পারে দীর্ঘমেয়াদী, সেটা কোনো জায়গায় সুদে লাগানো হতে পারে। অনেকভাবে তুমি টাকাটা অন্য জায়গায় খাটাচ্ছ, সেখান থেকে তুমি প্রত্যেক বছর একটা সুদ পাচ্ছ। এই সুদটাকে আমরা বলবো বিনিয়োগের সুদ। এই সুদটা তোমার ব্যবসার পরিচালনার সাথে সম্পর্কযুক্ত না। তুমি যদি সারা রাত ঘুমাও বা সারা রাত বসে থাকো, এখানে সুদ তোমাকে 1 টাকা বেশিও দিবে না, কমও দিবে না। অর্থাৎ বিনিয়োগের সুদ বা ঋণের সুদ, এই জিনিসগুলোর সাথে পরিচালনার কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। সো এগুলো হচ্ছে আমাদের অপরিচালনায়। আর বিনিয়োগের সুদ মানে হচ্ছে আমার টাকাটা আমি এক জায়গায় খাটাচ্ছি, সেখান থেকে একটা এক্সট্রা মানি পাচ্ছি বা সুদ পাচ্ছি, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি। ওকে, এটাকে বিনিয়োগের সুদ বলে। তাহলে এখন কি করব আমরা? এই নিট মুনাফা বের করতে হলে আমরা ওই যে পরিচালন মুনাফা বের করেছি সেটার সাথে অপরিচালন আয়টা যোগ করে ব্যয়টা মাইনাস করব। এখন প্রবলেম হচ্ছে, বলতে পারো ভাইয়া অপরিচালন আয় কি? তোমাদেরকে শিখাতে হবে অপরিচালন আয়, শেখানোর দরকার নাই, বিক্রয় ছাড়া সকল আয়। এখন আয়গুলা চিনলেই তুমি পারবা। এবার অপরিচালন ব্যয় কি? অপরিচালন আয়ের অপোজিটে যে ব্যয়গুলো আছে সেগুলো অপরিচালন ব্যয় হয়ে যাবে। অথবা আরেকটা টেকনিক আছে কি, আমরা যে প্রত্যক্ষ খরচ পড়েছি আর পরোক্ষ পরিচালনা ব্যয় পড়েছি সেগুলো ছাড়া বাকি যত ব্যয় আছে সব অপরিচালন ব্যয়। এই দুইটা ব্যয় আমরা শিখবো না শিখে আমরা অ্যান্সার করতে পারবো। এখন আমরা একটু দেখি, একটা প্রশ্ন বলছে ভাইয়া শেয়ার হস্তান্তর ফি কি? শেয়ার হস্তান্তর ফি, ভাইয়া বলো তো শেয়ার হস্তান্তর ফি মানে কি? এই শেয়ার হস্তান্তর ফি কি, এই জিনিসটা আগে বুঝো। শেয়ার হস্তান্তর মানে হচ্ছে, মনে করো তুমি 10টা শেয়ার কিনেছো বা 100টা শেয়ার কিনেছো, এখন তুমি শেয়ারের মালিকানাটা আরেকজনকে দিয়ে দিবা। তাহলে তোমার নামের শেয়ারটা তুমি সলিমুল্লাহ বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিয়ে দিলা, ভালোবেসে, যাকে খুশি তাকে দাও। তাকে যখন শেয়ারটা দিবা তখন তার কাছে শেয়ারটা কি করতে হবে? হস্তান্তর করতে হবে। হস্তান্তর কার নামে করতে হবে? তার নামে করতে হবে। কার নামে? যাকে তুমি দিবা তার নামে। এই হস্তান্তর করার জন্য কোম্পানিকে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। ওকে, এটাকে বলা হয় শেয়ার হস্তান্তর ফি, অর্থাৎ শেয়ারের মালিকানাটা ট্রান্সফার করবা। এটার জন্য কোম্পানিকে যে ফি দাও এটা কোম্পানির জন্য একটা আয়। এখন তোমরাই বলো শেয়ার হস্তান্তর ফিটা কি আয়? বলো তো শেয়ার হস্তান্তর ফিটা কি আয়? সবাই অ্যান্সার করেন। ওকে, হ্যালো ভাইয়া, হ্যালো, ওকে ঠিক আছে। দিদার, জয়, বাকি যারা আছেন একটু অ্যান্সার করুন। আজকে ক্লাস কি শেষ করে দিব? সবাই দেখি চলে যাচ্ছে। ভাইয়ারা তোমরা কি চলে যাবা না থাকবা? দেখেন, আমি বলছি শেয়ার হস্তান্তর ফিটা কি? একটা আয়। তো আয় হলে তো কি আয় হবে? পরিচালনা আয় তো ব্যয় তো হওয়ার কথাই না, ব্যয় তো হওয়ার কথাই না। পরিচালনা আয় হওয়ার কি কথাই না, কারণ পরিচালনা আয় শুধুমাত্র বিক্রয়। সো এটা নির্দ্বিধায় কি? অপরিচালনা আয়। মানে কি হবে? খ। সঠিক উত্তর কি হবে? খ। ভাইয়া টু, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পেরেছেন তো? শেয়ার হস্তান্তর ফিটা একটা অপরিচালনা আয় বা অন্যান্য আয়। আমরা ক্লাস শেষ করে দেব নাকি? এখন একজন একটা কথা বলেছেন যে মোট মুনাফা আর নেট মুনাফার পার্থক্যটা আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা নিট বিক্রয় বের করেছি। খেয়াল করবেন সবাই একটু, প্রথম ধাপে আমরা নিট বিক্রয় বের করেছি। আজকে যারা ক্লাস করেছেন তারা একটু রিভিউটা করে দেন। প্রথমে আমরা নিট বিক্রয় বের করেছি, এরপরের ধাপে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি না ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় লেখা অত সুন্দর না, জাস্ট মনে করেন লিখে দিচ্ছি, আপনারা একটু বুঝে যান। এবার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা কি পেয়েছি? একটা মোট মুনাফা পেয়েছি।
মোট মুনাফা পেয়েছি। এখান থেকে আমরা বাদ দিয়েছি কি ভাইয়া, পরিচালনা ব্যয় বাদ দিয়েছি বা পরোক্ষ পরিচালনা ব্যয় বাদ দিয়েছি। আমি সরাসরি পরিচালনা ব্যয়ই লিখি। ওকে, পরিচালনা ব্যয় বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা যে ধাপটা পাবো সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। কি মুনাফা? পরিচালন মুনাফা। খেয়াল করবা, মানে পরিচালনা থেকে আমরা যে মুনাফাটা পেয়েছি পরিচালনা করার পর অবশিষ্ট যে মুনাফা, এটার সাথে সর্বশেষ ধাপে আমরা কি করেছি, অপরিচালন বা অন্যান্য আয়, অপরিচালন বা অন্যান্য আয় যোগ করেছি। অন্যান্য আয় যোগ করেছি। যোগ করে আমরা কি করেছি, অপরিচালন বা অন্যান্য ব্যয় কি করেছি, বিয়োগ করেছি। বিয়োগ করে শেষে যে অ্যামাউন্টটা পেয়েছি সেটাই হচ্ছে নেট মুনাফা। কারো কোনো কনফিউশন আছে কিনা কোনোটাতে একটু বলেন। এই যে চার্ট আমি এখন দেখালাম এটা আপনাদের আজীবন পর্যন্ত কাজে লাগবে। আজীবন পর্যন্ত কাজে লাগবে এই চার্টটা। কেন কাজে লাগবে? আপনি যদি ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী করতে যান সেখানে কাজে লাগবে, আপনি যদি সেকেন্ড পেপারের আর্থিক বিবরণী করতে যান সেখানে লাগবে, আপনি যদি আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে যান সেখানে লাগবে, আপনার অনেক অঙ্কে এটা লাগবে। ক্রয় বিক্রয়ের মুনাফা বের করতে যান সেখানেও লাগবে। তাহলে এখান থেকে আমরা বিশদায় বিবরণী, পুরা বহুধাপ বিশিষ্ট ধাপ যে বিশদায় বিবরণী, বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর একটা আইডিয়া পেলাম, যেটাকে আমরা কি বলতে পারবো, বহুধাপ বিশিষ্ট। এটাই হচ্ছে বিশদায় বিবরণী। এটাকে আমরা বলি বিশদ আয় বিবরণী। এই যে বিশদায় বিবরণীটা আজকে আপনাদেরকে একবারে ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। এখন দেখেন, আপনি প্রথমে 1 নম্বরে নিট বিক্রয় বের করেছেন, 2 নম্বরে আপনি বিক্রিত পণ্যের ব্যয় বের করেছেন। এই বের করে আপনি কি করেছেন, এখানে আপনি 1 থেকে 2 মাইনাস করে আপনি মোট মুনাফা পেয়েছেন। এরপরে আপনি এখান থেকে আবার কি করছেন, পরিচালনা ব্যয় মাইনাস করে, এটা ধরেন আপনি ধাপ 3 পেয়েছেন, ধরেন 3 সমান 1 মাইনাস 2 লিখলাম। এরপরে এটা হচ্ছে ধাপ 4। এরপরে এটার সাথে আপনি অপরিচালনা যোগ করে অপরিচালন ব্যয় মাইনাস করে ধাপ 5 পেয়েছেন। এভাবে আপনি মনে রাখতে পারেন। তাহলে এখন নিট বিক্রয় কিভাবে বের করেছেন সেটা আমরা দেখিয়েছি। বিক্রয়ের সাথে যাবতীয় ধারে বিক্রয় যোগ করব আর ফেরত আর বারটা বাদ দিয়ে আমরা নিট বিক্রয় পাবো। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করেছি, প্রত্যক্ষ সকল প্রত্যক্ষ পরিচালনা ব্যয় যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব, সেটা বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটার পার্থক্য হচ্ছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফাটা কি, খেয়াল করো, মোট মুনাফাটা হচ্ছে ভাইয়া মূলত বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের পার্থক্য। আর নেট মুনাফাটা হচ্ছে একেবারে সবার শেষে যেটা পাবেন আপনি। মানে মোট মুনাফা আর নেট মুনাফা কিন্তু এক না। তো নেট মানে হচ্ছে একেবারে শেষে যেটা পাবেন। আর নেট মুনাফা মোট মুনাফা থেকে যাইতে আরো 3টা ধাপ লাগবে। মানে মোট মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দিলে আপনি পরিচালন মুনাফা পাবেন, আর পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয় বাদ দিলে আপনি নেট মুনাফা পাবেন। এভাবে না, কালকে ক্লাস হবে না, আজকে আমার ক্লাস আজকে পর্যন্ত, এই সপ্তাহে আমি আর ক্লাস নেব না। আমার ক্লাস ইনশাল্লাহ সামনের শুক্রবারে হবে। সামনের শুক্রবার শনিবার আমি সাধারণত ক্লাস নিই হচ্ছে শুক্র শনি সাধারণত। ওকে, তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় এখান থেকে আমি তোমাদের জন্য উল্লেখ করে দিই, সেটা হচ্ছে তোমরা এই বিষয়টা খেয়াল করেছ। প্রথমে আমরা মোট মুনাফা, এই যে একটা ধাপ এখানে পেয়েছি, এখানে আরেকটা হচ্ছে আমরা পরিচালন মুনাফা পেয়েছি, আর এখানে আমরা নিট মুনাফা পেয়েছি। ওকে, এই 3টা জিনিসই আমাদের বের করতে হবে ফুল অঙ্ক করার জন্য। তবে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। এই ছিল আমাদের ক্লাস। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত থাকলো। আমরা চাইলে সামনে আরো ক্লাস বাড়াতে পারবো, তবে এতটুকু পর্যন্ত ক্লাস থাকলো। আমাকে এক লাইনে সবাই একটা করে কমেন্ট করে যাবেন আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন বা পরেও যারা এসেছেন কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানাবেন। আর ক্লাসটা আসলে আপনাদের কেমন লেগেছে, আমার প্রথম ক্লাস হিসাবে যারা করেছেন তারাও একটু কমেন্ট করেন, আমি একটু জানতে চাই। ওকে, ক্লাস
রুটিন বলে দিন। ক্লাস রুটিনটা আমাদের আই এডুকেশন কমার্স একটা পেজ আছে, সেখানে থাকে। ওকে, আমি একটু, আমাকে নক দিও, আমি একটু বলে দিব। তাহলে আমরা একটু যারা আছি সবাই একটু এক বাক্যে আজকের ক্লাসটা সম্বন্ধে মন্তব্য করে যাই। আজকের ক্লাসটা সম্বন্ধে সবাই একটু এক বাক্যে মন্তব্য করি, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ। সবাই এক লাইন বলেন। আমার সম্বন্ধে এক লাইন বলেন না রে ভাই। এমডি শাহিন খান লিখেছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওকে, আর কেউ লিখেন নাই? আমি সবার কাছে জানতে চাচ্ছি, যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সবার কাছে জানতে চাচ্ছি আজকের ক্লাসটা সম্বন্ধে আপনাদের অনুভূতি কি। আচ্ছা, আপনাদের যে আর্থিক বিবরণী এত কঠিন কঠিন মনে হচ্ছিল, ক্লাস করার পর কি কোনোভাবে কঠিন মনে হয়? বলেন তো, কেউ একটু আমাকে বলেন তো, কারো কি কঠিন মনে হয় ভাইয়া? কারো তো কঠিন মনে হওয়ার কোনো রিজন নাই। অনেক ভালো লাগছে ভাইয়া, নেক্সট ক্লাসে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। দিদার জয়, অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছেন তারা একটু রেসপন্স করেন। অনেক অনেক ভালো লাগছে ক্লাস করে স্যার, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ক্লাসটা অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দ্য বেস্ট টিচার ইন মাই লাইফ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি এখানে দাঁড়াই। কারণ হচ্ছে মানে এতটা বছর পড়িয়েছি, তারপরেও পড়ানোর যে একটা তৃপ্তি বা স্টুডেন্টদের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার যে তৃপ্তি, সেটার মতো আর কোনো কিছুই হয় না। আমি সত্যি কথা তোমাদের জন্যই কিন্তু ক্লাসটা নিই। যদিও আমার ক্লাসে অন্যান্য টিচারদের তুলনায় ভিউ কম হয়, বাট আমি চাই আমি যতটুকু সময় থাকি তোমাদের যাতে বেস্ট একটা সার্ভিস দিতে পারি, সেই চেষ্টাই করি। হয়তোবা মাঝে মধ্যে গ্যাপ থাকতে পারে, তবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বাট আমি চাই যে হ্যাঁ ইনশাল্লাহ। না, এটা আমার ফার্স্ট ক্লাস না, এটা আমার ফার্স্ট ক্লাস না। আমি অনেক ক্লাস নিয়েছি বিভিন্ন জায়গায়, আমার নিজেরও ছিল, এখানেও ক্লাস নিচ্ছি। বাট এখানে অন্যান্য টিচারের তুলনায় আমি পরে এসেছি আর কি, আমার 6-7 মাস হয়েছে এই কোচিংয়ে ক্লাস নিচ্ছি। এই হচ্ছে বিষয় আর কি। সো সবাই দোয়া করবা, ভালো থাকবা, ইনশাল্লাহ কথা হবে তোমাদের সাথে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।